আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সাইফুল, আপনারা শুনছেন ভয়ের আরেক নাম বুটকম ডট। আজকের ঘটনাটা একটু অন্যরকম, কারণ এই ঘটনায় আছে একটা পুরনো হাসপাতাল, একটা নদীর ঘাট, একটা পরিত্যক্ত মর্গ, আর আছে একজন অচেনা নারী, যাকে প্রথমে দেখে মনে হবে সে হয়তো আপনাদেরই মতোই একজন সাধারণ মানুষ। কিন্তু রাত যত গভীর হবে, ঘটনাটা ততটাই অস্বাভাবিক হয়ে উঠবে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন একজন শ্রোতা। গোপনীয়তার কারণে তার নাম ও ঠিকানা পরিবর্তন করা হয়েছে। গল্পের প্রয়োজনে কিছু স্থান ও সময় পরিবর্তন করা হয়েছে, তবে তিনি দাবি করেছেন ঘটনাটি তার নিজের চোখে দেখা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের সরাসরি ঘটনায়। তো তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের অনুষ্ঠানের অনেক পুরনো শ্রোতা। অনেক দিন ধরে একটা ঘটনা আপনাদের কাছে পাঠাবো ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না, কারণ ঘটনাটা মনে পড়লেই এখনো আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যায়। আমার নাম প্রকাশ করবেন না। ঘটনাটা ঘটে আমার নিজের সাথে। সালটা ছিল 2021। বর্ষাকাল শেষ হয়, শীতের শুরু। আমাদের বাড়ি বরিশালের একটি প্রত্যন্ত এলাকায়। আমাদের এলাকার কাছেই ছিল একটি পুরনো উপজেলা হাসপাতাল। হাসপাতালটি খুব বেশি বড় ছিল না, তবে হাসপাতালের পেছন দিকটা ছিল বেশ নির্জন এলাকা। আর হাসপাতালের ঠিক পেছন দিয়েই বয়ে গেল একটা নদী। নদীর পাড়ে একটা পুরনো ঘাট। সেই ঘাটের কাছেই ছিল হাসপাতালের পুরনো মর্গ। বর্তমানে মর্গটা তেমন ব্যবহার করা হতো না। স্থানীয় লোকজন সন্ধ্যার পর ওইদিকে যেত না। আমিও আগে এসব ব্যাপারে তেমন বিশ্বাস করতাম না, কিন্তু একটা রাত আমার সেই ধারণাটা পুরোপুরি বদলে দেয়। ঘটনার কয়েকদিন আগে আমার নানু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমাদের পরিবারের লোকজন সবাই হাসপাতালে থাকতো, একজনের পর একজন বাড়িতে যেত আর একজন আসতো, এরকম। এক রাতে আমার মা আমাকে ফোন করে বললেন, তুই আর তোর মামাতো ভাই রাকিব আজকে হাসপাতালে থাকিস। আমি বললাম ঠিক আছে। রাকিব আমার চেয়ে 2 বছর ছোট। আমরা ছোটবেলা থেকেই খুব ঘনিষ্ঠ। সেদিন রাতের খাবার খেয়ে আমরা দুজন হাসপাতালে গেলাম। হাসপাতালে তখন বেশ কিছু মানুষ ছিল। কেউ রোগীর পাশে বসে আছে, কেউ করিডোরে ঘুমানোর চেষ্টা করছে, কেউ আবার নিচে দাঁড়িয়ে চা খাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজন কমতে লাগলো। রাত 12:30টার দিকে হাসপাতালের করিডোর প্রায় ফাঁকা হয়ে গেল। আমরা দুজন রোগীর কেবিনের বাইরে বসেছিলাম, কিছুক্ষণ গল্প করলাম। তারপর রাকিব বলল, চল নিচে যাই। আমি বললাম কেন? ও বলল, ঘুম আসছে না, একটু হাঁটাহাঁটি করে আসি। আমি রাজি হয়ে গেলাম। আমরা হাসপাতালের নিচতলায় নেমে এলাম। হাসপাতালের সামনে কয়েকটা বেঞ্চ ছিল, সেখানে বসে চা খেলাম। তারপর গল্প করতে করতে হাসপাতালের পেছনের দিকে চলে গেলাম। ওই জায়গাটা দিনের বেলায় খুব একটা ভয়ের ছিল না, কিন্তু রাতের বেলা একেবারে অন্যরকম। হাসপাতালের পেছনের দিকে একটা বড় গাছ ছিল। গাছটার নিচে কয়েকটি পুরনো বেঞ্চ, তারপর একটা সরু রাস্তা। রাস্তার শেষে একটা নদী, আর সেই রাস্তার বাঁ পাশে পুরনো মর্গটা। মর্গটার দরজায় বড় একটা তালা ঝুলছে। আমরা দূর থেকেই ওটা দেখতে পেতাম। সেদিন মর্গের দরজা বন্ধ ছিল। আমি রাকিবকে বললাম, চল ফিরে যাই। রাকিব হেসে বলল, ভয় পাচ্ছিস? আমি বললাম, ভয় না, কিন্তু এত রাতে এখানে থাকার কোনো দরকার নেই। রাকিব কিছু আর বললেন না। আমরা হাঁটতে লাগলাম। রাত তখন প্রায় 2টা। চারপাশ একেবারে নীরব। দূরে নদীর পানির শব্দ, মাঝে মাঝে কুকুরের ডাক, আর বাতাসে ঘাসের পাতার শব্দ। হঠাৎ রাকিব আমার হাত ধরে থেমে গেল। আমি বললাম, কি হয়েছে? ও সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই দেখ। আমি তাকিয়ে দেখি আমাদের সামনে একটা বেঞ্চে একজন মহিলা বসে আছে। সাদা রঙের পোশাক, চুলগুলো সামনে ঝুলে আছে, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। আমি বললাম, এই মহিলা এখানে কি করছে? রাকিব বলল, জানি না। আমরা দুজন দাঁড়িয়ে তাকে দেখতে লাগলাম। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, মহিলাটা একটু নড়ছিল না, একবারও মাথা তুলছিল না, একবারও এদিক ওদিক তাকাচ্ছিল না, এমনকি বাতাসে তার চুলও নড়ছিল না। প্রায় 10 মিনিট আমরা দূরে থেকে তাকিয়েছিলাম। তারপর আমি বললাম, চল।
রাকিব বলল, একটু দাঁড়া। আমরা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর হঠাৎ মহিলাটা উঠে দাঁড়ালো, কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে শুরু করলো। আমাদের পাশ দিয়ে গেল, একবার আমাদের দিকে তাকালো না। তারপর সে যে রাস্তা ধরে হাঁটছিল সেই রাস্তা সোজা নদীর ঘাটের দিকে গেছে। আমরা দুজন পেছন থেকে তাকে দেখতে লাগলাম। রাকিব বলল, মনে হয় কেউ রোগী দেখতে এসেছে। আমি বললাম, হতে পারে। কিন্তু তখনই একটা বিষয় আমার চোখে পড়ল। মহিলাটা হাঁটছে, কিন্তু তার পায়ে কোনো শব্দ হচ্ছে না, না স্যান্ডেলের শব্দ, না পায়ের শব্দ, কিছুই না। আমরা তার পেছনে হাঁটতে লাগলাম। প্রায় 10 হাত দূরত্বে মহিলাটার সামনে, আমরা পেছনে। রাস্তার এক পাশে হাসপাতালের দেওয়াল, অন্য পাশে বড় বড় গাছ। কিছু দূর যাওয়ার পর রাস্তার বাতি শেষ হয়ে গেল। সামনে একটা ছোট্ট অন্ধকার অংশ। আমি ভাবলাম মহিলাটা ওই অন্ধকার পার হলেই আর দেখা যাবে না। কিন্তু সে অন্ধকারের মধ্যে ঢোকার পরও আমরা তার সাদা পোশাক দেখতে পাচ্ছিলাম। আর তারপর হঠাৎ করে সে থেমে গেল, আমরাও থেমে গেলাম। মহিলাটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। প্রথমবার তার মুখ দেখতে পেলাম, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। চোখ দুটো অস্বাভাবিক রকম স্থির। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর আবার সামনে ফিরে হাঁটতে শুরু করলো। রাকিব আমার কানে কানে বলল, ভাই। আমি বললাম, বল। ও বলল, ওর চোখ দেখেছিস? আমি বললাম, হ্যাঁ। ও বলল, চল ফিরে যাই। আমি এবার আর আপত্তি করলাম না। আমরা ঘুরে দাঁড়ালাম। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ পেলাম। মনে হলো কেউ যেন ভেজা পায়ে হাঁটছে। আমি পেছনে তাকালাম, তবে কেউ নেই। কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ, একটা, দুইটা, তিনটা। আর সেই পায়ের ছাপগুলো আমাদের দিকেই আসছে। রাকিব আমার হাত শক্ত করে ধরে ফেলল। আমি বললাম, দৌড় দে। আমরা দৌড়ে হাসপাতালের দিকে ফিরতে লাগলাম। কিন্তু কয়েক সেকেন্ড পর রাকিব বলল, ভাই দাঁড়া। আমি থামলাম। ও হাঁপাতে হাঁপাতে বলল, মেয়েটা কোথায়? আমি বললাম, কোন মেয়ে? ও বলল, যে মেয়েটাকে আমরা দেখলাম। আমি পেছনে তাকালাম, ফাঁকা রাস্তা, কেউ নেই। কিন্তু আমরা তো তাকে সামনে রেখে এসেছি। সে নদীর দিকে গেছে। সেখানে যাওয়ার একটাই রাস্তা, কোথায় গেল? আমরা আর দাঁড়ালাম না, দৌড়ে হাসপাতালের গেটের কাছে চলে এলাম। সেখানে একজন রাতের নিরাপত্তা কর্মী বসেছিলেন। আমাদের অবস্থা দেখে তিনি উঠে দাঁড়ালেন, বললেন, কি হয়েছে বাবা? আমরা প্রথমে কিছু বলতে পারছিলাম না। পানি খেলাম, তারপর সব খুলে বললাম। মেয়েটার কথা, বেঞ্চে বসে থাকার কথা, নদীর দিকে যাওয়ার কথা, আর মাটিতে ভেজা পায়ের ছাপের কথা। বিদ্যুৎ দারোয়ান চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তোমরা ওইদিকে গিয়েছিলে? আমি বললাম, জি। তিনি মাথা নাড়লেন। তারপর খুব নিচু গলায় বললেন, তোমাদের ভাগ্য ভালো। রাকিব বলল, কেন? চাচা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই মেয়েটাকে আগে দেখেছো? আমরা বললাম, না। তিনি বললেন, ও মেয়ে না। আমাদের দুজনের বুকের ভেতর যেন ধক করে উঠল। আমি বললাম, তাহলে? চাচা বললেন, প্রায় 3 বছর আগে ওই নদীর ঘাটে একটা মেয়ের লাশ পাওয়া গেছিল। তারপর থেকেই মাঝে মাঝে রাতের বেলা ওই রাস্তার আশেপাশে একজন সাদা পোশাকের মেয়েকে দেখা যায়। রাকিব বলল, কিন্তু আমরা তো ওকে বেঞ্চে বসে থাকতে দেখেছি। চাচা বললেন, হ্যাঁ, অনেকেই দেখেছে, কিন্তু যারা ওর পেছনে গেছে। চাচা কথাটা বলেই থেমে গেলেন। আমি বললাম, তাদের কি হয়েছে? চাচা আমার দিকে তাকিয়ে বললেন, সবাই আর ফিরে আসেনি। আমরা দুজন তখন একেবারে নিশ্চুপ। চাচা আরো বললেন, আর একটা কথা, ওই মেয়েটা কাউকে সামনে থেকে ডাকবে না। ও শুধু সামনে হাঁটবে। যে তার পেছনে যাবে সে আর সহজে ফিরে আসতে পারবে না। রাকিব কাপা গলায় বলল, চাচা, কিন্তু আমরা তো ফিরে এসেছি। চাচা বললেন, তোমরা 2 জন ছিলে, হয়তো সেই কারণেই তোমাদের ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আর মর্গ থেকে যে কান্নার শব্দ শুনি? চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ওটা নতুন কিছু না। অনেক রাতেই ওই মর্গ থেকে শব্দ আসে। আমি বললাম, কিন্তু মর্গ তো তালা বন্ধ।
চাচা বললেন, তাই তো বলছি, যে শব্দ শোনা যায় সেটা ভিতরে থাকা মানুষের শব্দ নয়। এই কথা বলেই চাচা আমাদের আর কোনো কথা বলতে দিলেন না। বললেন, চলো উপরে চলো, আজ রাতে আর নিচে নামবে না। আমরা তার কথা শুনে উপরে চলে গেলাম। সেই রাতটা আমরা আর ঘুমাতে পারিনি। সকাল হওয়ার পর বাসায় ফিরে এলাম, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। পরের 3 রাত আমি ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখতাম। একটা নদীর ঘাট, ঘাটের পাশে সেই মহিলা। সে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, শুধু হাত দিয়ে আমাকে কাছে ডাকছে। আমি যেতে চাইনি, কিন্তু আমার পা যেন নিজের মতো করে সামনে এগিয়ে যাচ্ছে। প্রতিবার স্বপ্নের শেষ মুহূর্তে আমি ঘাটের পানিতে একটা মুখ দেখতে পেতাম, আর সেই মুখটা ছিল সেই মহিলার মুখ। চতুর্থ রাতে স্বপ্নের মধ্যে সে প্রথমবার কথা বলল, খুব ধীরে বলল, তুমি আমার পেছনে এসেছিলে। আমি ঘুমের মধ্যে চিৎকার করে উঠতাম। আমার মা দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি কিছু বলতে পারিনি, শুধু পানি খেয়েছিলাম। এরপর কয়েকদিন জ্বরও এসেছিল। প্রায় 1 মাস পর আবার হাসপাতালে যেতে হয়েছিল আমাকে। দিনের বেলা আমি ইচ্ছে করেই হাসপাতালের পেছনের দিকটা এড়িয়ে চলছিলাম, কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল সেই পুরনো বেঞ্চটার দিকে। বেঞ্চটা খালি, কিন্তু বেঞ্চের নিচে একটা সাদা কাপড় পরেছিল। আমি আর দাঁড়াইনি, সোজা চলে এসেছিলাম। এরপর আর কখনো রাতের বেলা ওই হাসপাতালের পেছনে যাইনি। আজও মাঝে মধ্যে রাত গভীর হলে নদীর পানির শব্দ শুনলেই সেই রাতটার কথা মনে পড়ে। আর একটা প্রশ্ন এখনো মাথায় ঘোরে, সেদিন আমরা যে মহিলাকে দেখেছিলাম, সে যদি সত্যিই মানুষ হয়ে থাকে তাহলে সে কোথায় গেল? আর যদি মানুষ না হয়ে থাকে তাহলে আমাদের সামনে দিয়ে সে হাঁটছিল কিভাবে? আমি জানি না, শুধু জানি সেই রাতের পর থেকে অন্ধকার রাস্তার সামনে দাঁড়ালে আমার আর আগের মতো সাহস হয় না। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সেই অদ্ভুত ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হলে প্রচার করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো রিয়েল লিসেনার, এই ছিল আজকের ঘটনা। কিছু ঘটনা হয়তো আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি, আবার কিছু ঘটনা যুক্তির বাইরে গিয়েও আমাদের মনে প্রশ্ন রেখে যায়। আজকের ঘটনাটাও তেমনই একটি ঘটনা। আপনারা যারা রাত জেগে আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের একটা কথাই বলবো, রাত যত গভীর হয় নির্জন জায়গা তত বেশি রহস্যময় হয়ে ওঠে। তাই অকারণে কোনো নির্জন জায়গায় যাবেন না, বিশেষ করে নদীর পার, পুরনো বাড়ি, কবরস্থান অথবা পরিত্যক্ত কোনো স্থাপনা। কারণ আপনি জানেন না অন্ধকারের ওপরে কে অপেক্ষা করছে। আমি সাইফুল, আপনারা শুনছিলেন বয়ের আর এক নাম .com. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের সঙ্গে থাকবেন। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আমি সাইফুল, আল্লাহ হাফেজ।